11 আর 12। দেখো এখানে স্টার্ট হলো কোথা থেকে, 14 থেকে নিয়ে 32, বাট স্টার্ট কোথা থেকে হয়েছে 11, 12 আর 13 নাই এখানে। 12 আর 13 আছে কি, 12 এবং 13 এখানে নেই। এবার দেখো আগে কনসেপ্ট এক শর্টে বলে দিচ্ছি, তারপর আমরা ডেপথে যাব। রাইট টু ইকুয়ালিটি মানে প্রত্যেকের অধিকার আছে সমান অধিকার রাখার। রাইট টু ফ্রিডম মানে স্বাধীনতার। ফ্রিডম যখন পড়বো এর মধ্যে আবার 4-5টা ভাগ চলে যাবে, ক্লিয়ার। তারপর হচ্ছে রাইট অ্যাগেনস্ট এক্সপ্লয়টেশন। এক্সপ্লয়টেশন কথার অর্থ হলো যেমন বাচ্চাদেরকে দিয়ে কাজ করানো যাবে না নির্দিষ্ট বয়স পর্যন্ত, শোষণ যাকে বলা হয়। কয়লা খনিতে কাজ করানো যাবে না, মহিলাদেরকে দিয়ে বিশেষ বিশেষ ক্ষেত্রে কাজ করানো যাবে না, এটাকে বলে এক্সপ্লয়টেশন। রাইট অ্যাগেনস্ট এক্সপ্লয়টেশন। এক্সপ্লয়টেশন মানে হচ্ছে শোষণ, শোষণের বিরুদ্ধে রাইট, ক্লিয়ার। তারপরে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান মানে ধর্ম, যার যেই ধর্মের প্রতি ন্যায় রয়েছে বা ইচ্ছা রয়েছে সেই ধর্মের প্রতি সে বিশ্বাস রাখতে পারে, ক্লিয়ার। দেন কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট। কালচারাল মানে বুঝতেই পারছো, কালচারাল মানে আমাদের যে পরিবেশের যে সভ্যতা তৈরি হওয়ার যে ধাপ রয়েছে সেখান থেকে এই কনসেপ্ট আসে কালচারাল। অ্যান্ড এডুকেশনাল মানে শিক্ষা, পড়াশোনা। এর মধ্যে কিছু কনসেপ্ট আছে পরে বুঝবো আমরা। কিছু কিছু রিজার্ভ কাস্ট যেমন ধরো SC ST তাদের অধিকার রয়েছে, তারা এমন একটা স্কুল কলেজ এস্টাবলিশ করবে যেখানে শুধুমাত্র SC STরাই পড়তে পারবে। কিছু রাইটস তাদেরকে দেওয়া রয়েছে, বাট ওখানেও কিছু কন্ডিশন ক্লজ আছে যে কিছু পার্সেন্ট দিতে হবে জেনারেল কাস্টের জন্য। বুঝতে পারলা কি বললাম? সব কিছুর মধ্যেই মনে রাখবা একটা করে ক্লজ দিয়ে দিচ্ছে। ক্লজ মানে ওইটাকে এক্সট্রিম পর্যন্ত করে দেয়নি। তারপরে আসবে রাইট টু প্রপার্টি। রাইট টু প্রপার্টি আজকের দিনে নাই, মানে বুঝবা যখন চায়না যুদ্ধ লাগলো, পাকিস্তানের সঙ্গে ওয়ার লাগলো, বাংলাদেশের সঙ্গে ঝামেলা হলো, তারপর বেসিক্যালি 1978-এ 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে রাইট টু প্রপার্টিকে ক্যান্সেল করে দিল, যে এইটা আর ফান্ডামেন্টাল রাইট না। ফান্ডামেন্টাল রাইট না, এটাকে কোথায় নিয়ে গেল? লিগ্যাল রাইটে। এবার স্যার পার্থক্যটা কি? লিগ্যাল রাইটে নিয়ে গেল কোথায়? আর্টিকেল নাম্বার 300A-তে। এবার ফান্ডামেন্টাল রাইট কি, লিগ্যাল রাইট কি? ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হলে তুমি ডিরেক্টলি আর্টিকেল নাম্বার 36 অ্যাপ্লাই করে যেতে পারবে সুপ্রিম কোর্টে, এবং আর্টিকেল নাম্বার 226 অ্যাপ্লাই করে যেতে পারবে কোথায়? হাইকোর্টে। এবার তখন দেখবো আমরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কী কী জুরিসডিকশন রয়েছে, এবং তারা সুপ্রিম কোর্টের জুরিসডিকশন এক্সট্রিম, মানে কিছুও তারা কোনো কিছুকেও তারা জাস্টিস বা তারা বিচার করতে পারে, এবং হাইকোর্টের কী জুরিসডিকশন রয়েছে। যখন আমরা এটা কী পড়বো, হাইকোর্ট কোথায় পড়বো আমরা? সুপ্রিম কোর্ট দ্য ইউনিয়ন, আর পার্ট নাম্বার 5, আর্টিকেল নাম্বার 52 থেকে 157। এইবার রাইট টু প্রপার্টি আর কি রাইট নয়? ফান্ডামেন্টাল রাইট নয়, তাহলে কি রাইট? লিগ্যাল রাইট, ক্লিয়ার। আর লাস্ট হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস, তার মানে সংবিধান তোমাকে কি কি রিমেডি দিচ্ছে, কি কি ছাড় দিচ্ছে। তুমি সাপোজ ভোট দিতে যাচ্ছ, তোমাকে কেউ ভোট দিতে আটকে দিল, তোমাকে দিতে দিল না ভোট। সাপোজ তুমি কোনো একটা সভায় বসে আছো বা বাড়িতে বসে আছো বা কোথাও খেলাধুলা করছো, তোমাকে পুলিশ উঠায় নিয়ে গিয়ে থানায় ঢুকিয়ে দিল, ডিটেইন করে নিল, তো তোমার তারপরে কি অধিকার রয়েছে? এগুলো সব কোথায় পাবো আমরা? রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিসের মধ্যে। তো ফার্স্টে আমরা কি দেখবো? আর্টিকেল নাম্বার 12। আর্টিকেল 12-এ কি বলছে যে এই যে রাইটগুলো যে রয়েছে, আমি তোমাদের একটা প্রশ্ন করবো, এই রাইটগুলা তোমাদেরকে বা আমাদেরকে কে দিবে? চেক করে নাও ঠিক আছে কিনা। এই রাইটটা যে আমরা বলি আমাদের রাইটস রয়েছে, আমাদের মৌলিক অধিকার রয়েছে, তো আমরা তো বলি আমাদের মৌলিক অধিকার হনন হলে আমরা হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব। প্রশ্ন হচ্ছে এই রাইটটা আমাদেরকে কে দিবে? নিজেকে তো কি করে নিবা তুমি নিজে নিজে রাইটটা? গভর্নমেন্ট দিবে। গভর্নমেন্ট মানেটা কি? ভেরি গুড। গভর্নমেন্ট মানে কি? যারা দেশ চালাবে। গুড। যারা দেশ চালাবে। কারা দেশ চালায়? আমরা দেশ তো চালাই না, আমরা তো ইলেক্ট করলাম। কাদের ইলেক্ট করলাম? এক্স্যাক্টলি। তাহলে এইবার আর্টিকেল নাম্বার যদি আমরা 12-এ যাই, ভেরি গুড, আর্টিকেল নাম্বার 12-এ যদি আমরা যাই, আমরা প্রথমে পড়ব হু
ইজ স্টেট, তার মানে কে রাজ্য। তোমাকে এখানে স্টেট মানে কিন্তু শুধু ওয়েস্ট বেঙ্গল না, এটা বুঝবা, স্টেট মানে পুরা দেশ। এখানে একটু কনফিউশন স্টার্ট হয় স্টুডেন্টদের মধ্যে। স্টেট মানে রাজ্য না, স্টেট মানে দেশ। ইন্ডিয়াটাকে এখানে স্টেট বলা হয়েছে। হু ইজ স্টেট, কে রাজ্য। অ্যান্ড দ্য স্টেট শ্যাল গিভ ইউ দি ফান্ডামেন্টাল রাইট, ইফ anyone violate a fundamental right you can go against the state. তুমি কার against যেতে পারো? স্টেটের against. Clear? Now the question is, who is state? কে state? To know who is state you should know the 4 key point. Number 1, Government of India, that is GOI. দেখো লেখা আছে এখানে Government of India, Government of India, GOI. তোমরা হিস্ট্রিতে পড়বা এটা, Government of India Act 1935, 1919 যেগুলো রয়েছে, বা কনস্টিটিউশনাল হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে রয়েছে কনসেপ্টগুলো। নাম্বার 1 কি বললাম? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড পার্লামেন্ট, যেটা অনেক বললো এখন। ভেরি গুড, এটা 1 নম্বরে গেল। 2 নম্বরে কি হবে? সুপ্রিম কোর্ট তোমাকে রাইট দিবে তো জাস্টিসের জন্যই, বাট সুপ্রিম কোর্টে অ্যাগেইনস্টে তুমি তো কেস করবা না। না, তোমার রাইট ভায়োলেট হলো, ফান্ডামেন্টাল রাইট, তুমি কার অ্যাগেইনস্টে কেস করবা? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড পার্লামেন্ট। এরা তোমাকে কি দিচ্ছে? রাইটস দিচ্ছে। ক্লিয়ার? আর স্টেট, এইখানে স্টেট মানে আবার কি বুঝবো? যে যে রাজ্যে থাকে সেই স্টেটের অ্যাগেনস্টে। তো এখানে স্টেট যখন যাবে সেখানে কি যাবে? লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আমরা কোন স্টেটে আছি? ওয়েস্ট বেঙ্গল। তাহলে এখানে কোন স্টেট বোঝাচ্ছি আমরা? ওয়েস্ট বেঙ্গলকে, এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি। নাম্বার 3তে কি যাবে? অল লোকাল অথরিটিস, তার মানে মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এগুলো সব হচ্ছে লোকাল অথরিটিস। এরা তোমাকে কি দিবে? ফান্ডামেন্টাল রাইট দিবে। বুঝতে পারছো আমি কি বললাম? অল লোকাল অথরিটি, সেখানে কি কি হতে পারে? মিউনিসিপ্যালিটি হতে পারে, আর পঞ্চায়েত হতে পারে। আমি শর্টে লিখলাম মিউনিসিপ্যালিটি অ্যান্ড পঞ্চায়েত। অ্যান্ড লাস্ট 4-এ যাবে যত রকমের লোকাল বডি রয়েছে, সেটা স্ট্যাটুটরিও হতে পারে, আবার নন স্ট্যাটুটরিও হতে পারে। স্ট্যাটুটরি কি আর নন স্ট্যাটুটরি কি বোঝাচ্ছি? যেমন ধরো ওএনজিসি, সেল, যেগুলো রয়েছে। সাপোজ এবার ধরো করোনার সময় লকডাউন তো হয়ে গেল, আমরা জানি। ওই সময় একসঙ্গে বেশি লোক জমায়েত করা যাবে না, রুলস দিয়ে দিল। রেড জোন, যে এই এরিয়ায় বেশি লোক যাওয়া যাবে না, গেলে পরে মাস্ক। এবার এই লটা কে লাগু করে? বেসিক্যালি এক্সট্রিম পাওয়ার কার কাছে আছে? একটা ল তৈরি করার কার কাছে পাওয়ার রয়েছে? এক্সট্রিম পাওয়ার, গভর্নমেন্ট, দ্যাট ইজ পার্লামেন্ট। এই পার্লামেন্ট চ্যাপ্টার যখন পড়বো সেখানে বুঝবো আমরা পার্লামেন্টের সেশন কি, অর্থাৎ কখন কখন সব অপোজিশন পার্টি অ্যান্ড রুলিং পার্টি এসে বসে, মিটিং করে ল তৈরি করে। সেইটা যদি করতে যায় তাহলে 2 বছর লেগে যাবে। করোনা ভাইরাস ছড়িয়ে গেছে, মানুষজনকে রাস্তা যদি না বের করতে হয়, এরকম একটা প্রচার বা এই একটা যে নোট অফিসিয়াল গ্যাজেটে ছাড়তে গেলে তাহলে 1 বছর লেগে গেলো। ততদিনে ভারতে করোনা ভাইরাস ছড়িয়ে গেল। বুঝতে পারছো? তো কিছু কিছু পাওয়ার ডিএমকে দেওয়া হয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে। সিএম ডিএমকে দিয়েছে ডিরেক্টলি, যে ও যখন যাবে 144 জারি করে দিল। একসঙ্গে 5 জন এক জায়গায় থাকতে পারবে না নির্দিষ্ট এলাকার মধ্যে। তো ডিএমের কাছে এক্সট্রিম পাওয়ার রয়েছে। তো এগুলো হচ্ছে স্ট্যাটুটরি আর নন স্ট্যাটুটরি বডির মধ্যে আমরা রাখবো এগুলোকে। ডেলিগেটেড লেজিসলেশন বলা হয় এক কথায়। অ্যাডমিনিস্ট্রেটিভ লয়ের ভাষায় এটাকে বলে ডেলিগেটেড লেজিসলেশন। দ্যাট মিনস দি পাওয়ার হ্যাজ বিন ট্রান্সফার টু অ্যানাদার। তার মানে তোমার পাওয়ারটা তুমি আরেকজনকে কী করে দিলা? ট্রান্সফার করে দিলা। ক্লিয়ার? তাহলে এই 4 রকমের অ্যাগেনস্টে আমরা কী করতে পারি? এই 4 রকম তোমাকে কী দিবে? ফান্ডামেন্টাল রাইট। তুমি এদের অ্যাগেনস্টে কী করতে পারো? ফান্ডামেন্টাল রাইট ক্লেম করতে পারো। এটা বোঝা গেল। এছাড়াও এবার ধরো সিএম বা ডিএম কোনো একটা পুলিশ অথরিটিকে এমপ্লয় করলো, করার পরে সে তোমাকে বিনা কারণে ধরে নাও উঠায় নিয়ে চলে গেল। তো কে ইমপ্লিমেন্ট করলো? সিএম হোক, ডিএম হোক, পঞ্চায়েত হোক, মিউনিসিপ্যালিটি হোক। তো তারা তো স্টেট ছিল। তারা যখন কোনো পার্সনকে অ্যাপয়েন্ট করবে, সেই পার্সনটাকেও স্টেট বলে গণ্য করা হবে, কারণ সে তার বিহাভে কী করছিল? কাজ করছিল। বুঝতে পারছো আমি কী বললাম?
না বুঝতে পারো নি? যে কোনো ব্যক্তি যে এই সকল কনসেপ্টের উপরে কাজ করবে এদের পরামর্শ নিয়ে তাদেরকেও স্টেট বলে ঘোষণা করা হবে। এটা হচ্ছে ডেফিনেশন অফ স্টেট। কোন আর্টিকেলে দেওয়া হয়েছে? আর্টিকেল নাম্বার 12। আর্টিকেল 12 খালি কি বলছে? স্টেট কি, এইটুকুই, আর কিচ্ছু না। ক্লিয়ার? আর্টিকেল 12 কনসেপ্ট। এইবার যখন আমরা ফান্ডামেন্টাল রাইট পড়বো আমাদেরকে এটা বুঝে নিতে হবে যে আমাদের কিন্তু পাওয়ার বা আমাদের যে অধিকার এক্সট্রিম নয়। এক্সট্রিম মানে সব কিছুই যে আমরা আবদার করতে পারবো তাও নয়, রিজনেবল রেস্ট্রিকশন রয়েছে। কিছু কিছু কি রয়েছে আমাদেরও রেস্ট্রিকশন, আমরা যা ইচ্ছা তাই কিন্তু আবদার করতে পারি না মৌলিক অধিকার বলে। সেগুলো কি আমরা ডিটেলসে পড়বো এখন। নাম্বার এবার আর্টিকেল নাম্বার 12 পড়ে যাবো কোথায় আমরা? 13। আর্টিকেল 13 কি বলছে আমি এখানে করে দিচ্ছি যে লজ ইনকনসিস্টেন্ট with or its derogation of fundamental right। এবার বুঝি এটা আমরা, laws inconsistent with or its derogation of fundamental right। তার মানে কোনো ল, কোনো আইন, যেই আইনটা ফান্ডামেন্টাল রাইট এর অ্যাগেনস্টে বা ফান্ডামেন্টাল রাইটকে ব্যাহত করে তৈরি হবে সেই লটা ভয়েড বলে ঘোষণা হবে। বুঝলে না কি বললাম? এমন কোনো আইন পার্লামেন্ট নিয়ে আসলো যেটা ফান্ডামেন্টাল রাইটকে স্ট্রাইক করে দিচ্ছে, এটুকু তো বোঝা গেল। যেটা দিয়ে ফান্ডামেন্টাল রাইট কী হচ্ছে? ব্যাহত হচ্ছে, সেই লটাকে কি বলে দিল? ভয়েড। এবার তিনটা কনসেপ্ট আছে, ভয়েড, ভয়েডেবল, ভ্যালিড। এটা বুঝি এখন আমরা, খাতায় কিন্তু নোট করতে থাকবা কিন্তু। ভয়েড, ভয়েডেবল এবং ভ্যালিড তিনটা বুঝবো আমরা। এটা বোঝার জন্য আমরা হিন্দু ম্যারেজ অ্যাক্টের একটা কনসেপ্ট বুঝবো, অর্থাৎ ভারতের যে হিন্দুদের বিবাহের নিয়ম রয়েছে সেই কনসেপ্ট দিয়ে বুঝলে আশা করি কোনোদিন ভুলবা না যে 18 বছর না হওয়া পর্যন্ত কোনো মেয়ের বিয়ে দেওয়া যাবে না। ক্লিয়ার? যদি দিয়ে দেয় কি হয়ে যাবে? সেই বিয়েটা ভয়েড হয়ে যাবে। ভয়েড মানে বোঝো? ভয়েড কথার অর্থ বুঝবে আমি কি বলতেছি। ভয়েড মানে এক কথা শুনে নাও, শুরুতেই শেষ। শুরুতেই শেষ, বুঝবে এবার। ভয়েডেবল মানে হলো শুরুতে তো শেষ ছিল কিন্তু নির্দিষ্ট সময় পরে ওটা ভ্যালিডও হতে পারে। আর ভ্যালিড মানে হচ্ছে যেটা 100% রাইট। তিনটা কনসেপ্ট বুঝি আগে। ভ্যালিড মানে কি বুঝলাম? 100% কি এটা? রাইট। ক্লিয়ার? যেমন একটা ধরো ভ্যালিড আর্গুমেন্ট হলো যে একটা বাবার 10 বিঘা জমি আছে, তার কয় সন্তান? 2 সন্তান, তাহলে দুজনে কত করে পাচ্ছে? 5-5। এটা হয়ে গেল কি? ভ্যালিড। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল? এটা কি হয়ে গেল? ভ্যালিড। বুঝতে পারছো আমি কি বললাম? তো ভ্যালিড মানে এক কথা 100% রাইট। ভয়েড মানে শুরুতেই কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, শুরুতেই শেষ। ভয়েড মানে, বুঝলে না? যেমন ধরো ভয়েডের যে কনসেপ্টটা আসবে, ধরো বললো মাইনরিটি, ধরো আমি কারোর সঙ্গে অ্যাগ্রিমেন্ট করলাম, তার বয়স 10 বছর। কত বছর তার বয়স? অ্যাগ্রিমেন্টেই ভয়েড। আইনের সামনে ওই অ্যাগ্রিমেন্টের কোনো দাম নাই, শুরুতেই শেষ। ভয়েড অ্যাব ইনিশিও বলা হয় তাকে, শুরুতেই শেষ। এবার ধরো 17 বছর বয়সে একটা মেয়ে বিবাহ করলো, 18 বছর, 19 বছর, 20 বছর, 21 বছর হয়ে গেল। প্রথমে কী ছিল? এটা ভয়েড। সে যদি কোর্টে গিয়ে বলে আমার 17 বছর বয়সে বিয়ে করিয়ে দিয়েছে বাড়ি থেকে, আমি এতে রাজি নই, কোর্ট বলবে তোমার তখন 18 বছর হয় নাই, যে বিয়ে দিচ্ছে আর যারা বিয়ে করছে জেলে ভরো। বুঝতে পারছো আমি কী বললাম? জেলে ভরলো আর বিয়েটাকে ক্যান্সেল করে দিল, দ্যাট ইজ ভয়েড। কিন্তু 17 থেকে 21 চলে গেছে, মেয়েটা কোর্টে যায় না, 21 পরে গিয়ে বলবে আমার 17 বিয়ে দিয়ে দিয়েছিল। যখন 21 পাড়া দিবে ওটাকে কোর্ট বলবে এইবার আর চলবে না, এখন এটা ভ্যালিড হয়ে গেল। এটাকে আমরা কি বলি? ভয়েডেবল। শুরুতে ভয়েড ছিল কিন্তু পরে কী হয়ে গেল? ভ্যালিড হয়ে গেল। তো তাই মাঝখানে রাখছি, শুরুতে ভয়েড, শেষে কী হয়ে গেল? এটাকে বলে ভয়েডেবল। তো যখন কোনো ল পার্লামেন্ট তৈরি করবে যেইটা ফান্ডামেন্টাল রাইটকে ব্যাহত করবে, সেই লটা শুরুতেই কি শেষ, ওটাকে বলা হয় ভয়েড। এবার তো বুঝে গেল
কনসেপ্ট ক্লিয়ার, মানে ওটা পরে এমন ওর উপর টপিকই আসবে না, ওটা শেষ, প্রথমেই শেষ। এইবার এটা বুঝতে গেলে আমাকে বুঝতে হবে যে ন্যাশনাল এমার্জেন্সি কি, আর স্টেট এমার্জেন্সি কি, আর আর্মড রিবেলিয়ন কি, আর ওয়ার কি। ন্যাশনাল এমার্জেন্সির ছোট্ট কনসেপ্ট দিচ্ছি, ভারতে খাদ্য সংকট, ন্যাশনাল জাতীয় এমার্জেন্সি। ওয়ার বা এক্সটার্নাল অ্যাগ্রেশন মানে চায়নার সঙ্গে যুদ্ধ লেগে গেল, ওয়ার। বুঝে গেলে দুটো কনসেপ্ট বুঝে নাও, এক ন্যাশনাল এমার্জেন্সি আর এক ওয়ার। আমি এদিকে লিখলাম, হ্যাঁ, ন্যাশনাল এমার্জেন্সি আর্টিকেল নাম্বার 20 অ্যান্ড 21 যদি পার্লামেন্ট চায় কি করতে পারবে, বাতিল করতে পারবে। ক্লিয়ার? কিসের জন্য এটা? ন্যাশনাল। আর ওয়ার যখন লাগবে তখন আর্টিকেল নাম্বার 19, আর্টিকেল 19টা কে সাসপেন্ড করবে? এনি আইডিয়া? প্রেসিডেন্ট। দুটো পার্থক্য দেখো, এটা কে করলো? পার্লামেন্ট। এটা কে করলো? প্রেসিডেন্ট। এবার আর্টিকেল নাম্বার 19 যখন পড়বো না, ফান্ডামেন্টাল রাইটের গোল্ডেন চেন রয়েছে একটা, যার মধ্যে সবথেকে টপে বসে আছে আর্টিকেল নাম্বার 19, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। যেখানে আমরা বুঝবো আরটিআই কি, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কি, রাইট টু হেলথ কি, রাইট টু লাইফ, রাইট টু লাইভলিহুড, রাইট টু চাইল্ডহুড, সব রয়েছে এখানটা আরটিআইগুলো। কোন আর্টিকেলে? 19। বাট আমাদের কনসেপ্ট কোথায় আছে? আর্টিকেল নাম্বার 13। কি বললাম? লজ ইনকনসিস্টেন্ট উইথ অর ইটস ডেরোগেশন অফ ফান্ডামেন্টাল রাইট। যেই ল ফান্ডামেন্টাল রাইটের অ্যাগেনস্টে তৈরি হবে সেই লকে শুরুতেই কি বলে দিলাম? ফাইট। কিন্তু দেখো, পার্লামেন্ট আর সুপ্রিম কোর্টে সবসময় খটকা লেগে থাকে। পার্লামেন্ট চাবে ওর কাছে সুপ্রিম পাওয়ার নেওয়ার, দেখো এটাই হচ্ছে পলিটিক্সের মজা। পার্লামেন্ট চাবে সুপ্রিম পাওয়ার নেওয়ার, যাতে ও যেমন ইচ্ছা তেমনকে মানুষজনকে রাখতে পারে। আর সুপ্রিম কোর্ট চাবে পার্লামেন্টের কাছে সুপ্রিম পাওয়ার না রাখার। সুপ্রিম কোর্ট চাবে দেশের জনগণের কাছে সুপ্রিম পাওয়ার রাখার। পার্লামেন্ট কি বলল? যে হ্যাঁ ঠিকই তো বলছেন, এটা কি লজ, যেই ল তৈরি করা হবে, যেই ল তৈরি করা হবে ফান্ডামেন্টাল রাইটের অ্যাগেন্স্ট, সেটা ভ্যালিড হবে না, সেটা ভয়েড। তো আমি ল বানাবো না, অ্যামেন্ডমেন্ট করবো, সংশোধন করবো, সংশোধন কোনো লই না। নাও, পার্লামেন্ট বলল অ্যামেন্ড করব, মানে সংশোধন করব, সংশোধন কোনো ল নয়। তো পার্লামেন্ট তাহলে কী বলতে চাচ্ছি ইনডাইরেক্টলি? সংশোধন করে সব নিয়ম কী করে দিবে? চেঞ্জ করে দিবে। কে বললো এটা? পার্লামেন্ট। এবার পার্লামেন্ট বলল যে সংশোধন করে ওরা সব রুল কী করে দিবে? চেঞ্জ করে দিবে। কারণ সংশোধনই হলো কোনো ল বা আইন নয়। বাট 1973-তে সুপ্রিম কোর্ট একটা লিডিং জাজমেন্ট দিল। লিডিং জাজমেন্ট মানে যেই জাজমেন্টটা প্রায় কয়েকশো বছর ধরে ওটার উপরে বেস করে অনেক জাজমেন্ট দেওয়া হবে। কেশবানন্দ ভারতী কেস, যেখানে বলল ইটস ওকে, উই অ্যাগ্রিড ইয়োর ওপিনিয়ন দ্যাট ফান্ডামেন্টাল রাইট ইজ নট, দ্যাট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইজ নট আ ল, বাট you can change the fundamental right. Also we can agree with your word, but you can't take on the decision of the basic structure of fundamental right. তার মানে যে বেসিক স্ট্রাকচারটা আছে, ভিত ফান্ডামেন্টাল রাইটের, তুমি সেইটাকে না হিলাতে পারবা না। কে বললো এটা? সুপ্রিম কোর্ট। কোন কেসে বললো? কেশবানন্দ ভারতী কেস অফ দি, এই কেসে কোন সালে? 1973। যে ফান্ডামেন্টাল রাইটের বেসিক স্ট্রাকচারকে তুমি নষ্ট করতে পারবে না। আর্টিকেল 19 হলো বেসিক স্ট্রাকচার, আরও রয়েছে বেসিক স্ট্রাকচার। বোঝা গেল? আর ন্যাশনাল এমার্জেন্সি মানে যেটা বললাম, ভারতের মধ্যে কি রয়েছে? খাদ্য সংকট। যে পার্লামেন্ট বলল যে এই সময় আর্টিকেল 20 এবং 21 স্টপ করে দিল ভারতের সমস্ত জনগণকে। ক্লিয়ার? পার্লামেন্ট তখনই ভোট পাবে কখন? যখন দেখো আমাদের 50%-এর উপরে পেয়ে গেলে তো পার্লামেন্ট মেজরিটি পেয়ে গেল, তখন লটা লাগু হয়ে গেল। অপোজিশন পার্টিও রয়েছে, তারা অপোজিশনে ভোট দিবে। তো এরকম সিস্টেম করতে করতে যখন ন্যাশনাল এমার্জেন্সির মধ্যে পার্লামেন্টের মেজরিটি পায়, পার্লামেন্ট বলে দিল যে এইবার ন্যাশনাল এমার্জেন্সি লাগু হলো, ইন্দিরা গান্ধীর সময় লাগু হয়েছিল পড়বা, তখন আর্টিকেল 20 এবং 21 কী হয়ে গেলো? আমরা আর ইউজ করতে পারবো না। আর আর্টিকেল নাম্বার
19 কখন পারবো না, যখন ওয়ার লাগবে, অর্থাৎ চায়নার সঙ্গে যুদ্ধ লাগলো, সেই সময় আর্টিকেল 19টাও রাইট টু লাইফ পার্সোনাল লিবার্টিও কী করে দিল, ক্যান্সেল করে দিল। এটুকু বোঝা গেল। আর্টিকেল নাম্বার 12 কী বললো, হু ইজ স্টেট। আর্টিকেল 13 কী বললো, লজ ইনকনসিস্টেন্ট উইথ অডিট ডেরোগেশন অফ দি ফান্ডামেন্টাল রাইট। বুঝলাম। এবার যাচ্ছি কোথায় আমরা, আর্টিকেল নাম্বার 14 কী আছে, রাইট টু ইকুয়ালিটি। বোর্ডটা মুছবো। রাইট টু ইকুয়ালিটির মধ্যে দেখো, এইটা মুখস্থ করার কনসেপ্ট বলে দিচ্ছি আমি, জোড়ায় গিয়ে শেষ হবে। দেখো 18, 22, 24, 28, 30, এটা তো নাই, 32, সব জোড়া না, একটা বুঝলাম, জোড়ায় গিয়ে শেষ হয়ে গেল। প্রথমে 4টা আছে, 14 থেকে 18 হইল, তারপর 19 থেকে কোথায়, 22, 23, 24, 25, 28, 29, 30, 32। কী করে মনে রাখবা, তোমরা ক্যালকুলেশন করে নিবা। ক্লিয়ার। ফার্স্টে আমরা আসবো 14। এবার রাইট টু ইকুয়ালিটি, আমি এটা মুছে দিলাম। রাইট টু ইকুয়ালিটির মধ্যে আমরা 7টা কনসেপ্ট বলছি, ফান্ডামেন্টাল রাইট কিন্তু 7টা নয়, 7টা কনসেপ্ট। এবার রাইট টু ইকুয়ালিটির মধ্যে আমরা ঢুকবো আবার। এবার লেখো আর্টিকেল 14, ইকুয়ালিটি, आर्टिकल 14 লেখো। ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ লজ। তোমাদের কাছে ওই বেয়ার একটা আছে না, কার কাছে আছে, আর্টিকেল 14 বের করো, এখানে পেয়ে যাবে আর্টিকেল 14, এই যে ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ লজ, তোমরাও পেয়ে যাবে আর্টিকেল 14। ক্লিয়ার। आर्टिकल 14, इक्वलिटी बिफोर लॉ and equal protection of law। आर्टिकल 15, no discrimination on the ground of religion, race, caste, sex or place of birth। आर्टिकल 15, आर्टिकल 15টাও খুবই ইম্পর্টেন্ট। 15টা কী হবে দেখো, आर्टिकल 15 পড়ো কি আছে, 3 নম্বরটাই নিচেরটাতে 50, হ্যাঁ এটাতে পড়ো, ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন দি ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট। এবার শোনো, টুকে নাও, ইকুয়ালিটি অফ দি ম্যাটার অফ পাবলিক এমপ্লয়মেন্ট। आर्टिकल 16, abolition of untouchability। and its practices। and last article 17, abolition of title except military and academic। এবার শুরু করি তাহলে আমরা, শুনবা কোনটা, 15, এটা 16, 17, 18। তাহলে দেখো আর্টিকেল যে ফার্স্ট পার্ট ছিল কি ছিল, রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটির মধ্যে কয়টা আসলে এবার, 5টা। আমরা আজকে খালি এটা পড়বো, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল, আজকে খালি এটা পড়বো। বুঝতে পারতো কি বললাম।
রাইট টু ইকুয়ালিটির মধ্যে 5টা, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ লজ, আর্টিকেল 14, আর্টিকেল 15, নো ডিসক্রিমিনেশন অন দি গ্রাউন্ড অফ রিলিজিয়াস, রেস, কাস্ট, প্লেস অর সেক্স অফ বার্থ, আর্টিকেল নাম্বার 16, ইকুয়ালিটি অফ ম্যাটার in public employment, article number 17, abolition of untouchability and its practices, and article number 18, abolition of title except military and academic. Equality before law comes from the concept of British origin or British constitution, bill of rights না, এটা ব্রিটিশের বোঝাচ্ছি এখন, সংবিধান থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে নেগেটিভ কনসেপ্ট। অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ লস হচ্ছে ইউএসএ থেকে নেওয়া হয়েছে, এটা হলো পজিটিভ কনসেপ্ট। তাহলে ব্রিটিশ কনসেপ্ট কেন আর নেগেটিভ কেন? এটা ব্রিটিশ অরিজিন তো বুঝলাম, ওদের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, বাট নেগেটিভ কেন বলা হয়েছে? নেগেটিভ অর্থ হলো, শুনবা, নো ওয়ান অ্যাবোভ দি ল, তার মানে কেউ ল বা আইনের উপরে নয়, কথার মধ্যে কি আসলে একটা নয়, বুঝতে পারছো কি বললাম? এই জন্য এটাকে কি করা হয়েছে? নেগেটিভ কনসেপ্ট বলা হয়েছে। কেউ আইনের উপরে যেতে পারবে না, না, বুঝতে পারতো? শুধু নেগেটিভ কনসেপ্ট। বাট ইউএসএ পজিটিভ কনসেপ্ট কেন বললো? আইনের চোখের সামনে সবাই সমান। হ্যাঁ হ্যাঁ বাচ্চু, আইন সবাইকে সমান মর্যাদা দিয়ে দেখবে। লাইক শুড বি ট্রিটেড লাইক, এই যে কনসেপ্ট লাইক শুড বি ট্রিটেড লাইক, এই কনসেপ্টটার উপর ডিপেন্ড করে এসসি এসটির যে ভাগগুলি, এবার তুমি বলবে স্যার আইনের চোখের সামনে সবাই সমান, তাহলে এসসি এসটি কেন ডিফারেন্সিয়েট করা হলো? বুঝতে পারছো আমি কি বললাম? এই যে লাইক শুড বি ট্রিটেড লাইক, অ্যান্ড এখানে বলছি রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অ্যান্ড বার্থ, মেল ফিমেল, তাহলে মেল অ্যান্ড ফিমেলে কেন বলা 21 বছর 18 বছর? মেল 21 বছরে বিয়ে করবে, ফিমেল 18 বছরে বিয়ে করবে, কারণ কিছু কিছু জিনিস কি করা হয়েছে, কিছু দেখো বুঝবা, ধরো একটা স্টুডেন্ট পড়ায় খুবই কাঁচা আর একটা স্টুডেন্ট খুবই ভালো, দুজনকে যদি সেম একটা টিচার যদি সেম টাইম দেয়, সেম স্পিচ দেয়, কাঁচা স্টুডেন্টটাকে উপরে উঠতে পারবে? উপরে উঠতে পারবে না। তো যেটা বলা হয়েছে যে সমাজে যারা পিছনে চলে গেছে তাদেরকে কিছু বেনিফিট দেওয়া হয়েছে, কেন? যাতে সমান জায়গায় তারা আসতে পারে। এক কথা জেনারেল কাস্টরা অনেক উঁচা চলে গেছে আজকের ডেটে, আর শিডিউল কাস্ট বা রিজার্ভেশন যারা রয়েছে অনেক নিচে রয়েছে, যেদিন সমান হবে সেদিন কি করে দিবে, এই রিজার্ভেশন কাস্টটা তুলে দিবে। সম্ভব কি করে? সেন্সাসের মাধ্যমে। সেন্সাস মানে ঘরে ঘরে গিয়ে জনগণনা হয় না, ওটাকে বলে সেন্সাস। ক্লিয়ার? যাক, আমাদের কনসেপ্ট কি এখন? ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ লস, এটা হচ্ছে নেগেটিভ কনসেপ্ট, এটা হলো পজিটিভ কনসেপ্ট। তো ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন ল প্রথম নিয়ে আসলো কে? এভি ডাইসি। এভি ডাইসি বলল 3টা কনসেপ্টের উপরে রাখা হয়েছে। কটা কনসেপ্ট? 3টা কনসেপ্ট, 1, 2 and 3। যে আইনের চোখের সামনে সবাই কি হবে? সমান। আইনের উপরে কেউ, আইনের ঊর্ধ্বে কেউ নয়, এমনকি কোনো পিএম থেকে শুরু করে নিয়ে রাজা মন্ত্রী কেউ আইনের ঊর্ধ্বে নয়। এবং 3 নম্বর যেটা বললো, ইন্ডিয়া 1 আর 2কে ফলো করে, 3কে ফলো করে না। 3 বলছে যে সংবিধান তৈরি করে দেয় কিভাবে চলতে হবে, এবং এই জিনিসটা কোর্টের মাধ্যমে কি হয়, কোর্ট ওই সংবিধানটাকে এস্টাবলিশ করে। বুঝে গেল? কিন্তু ভারতে কি কোর্ট সংবিধানটাকে এস্টাবলিশ করে না, জনগণ সংবিধান কি করলো? তৈরি করলো। কোর্ট চেক অ্যান্ড ব্যালেন্স করবে। বুঝে গেল? 1 আর 2কে এভি ডাইসি যে প্রপাউন্ড ছিল 1 আর 2 ইন্ডিয়া ফলো করে, বাট 3 নাম্বারটা ফলো করে না, জাস্ট বিকজ এভি ডাইসি বললো কোর্ট মনিটর করবে কি রয়েছে কনস্টিটিউশনে, কিন্তু আমাদের কনস্টিটিউশন বলছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, জনগণ তৈরি করবে কনস্টিটিউশনে কী থাকবে, মানে কনস্টিটিউশন জনগণ দ্বারা কী হবে? গভর্ন থাকবে। ক্লিয়ার? কনস্টিটিউশন তৈরি হলো কোথায়? পার্লামেন্টে। পার্লামেন্টে নমিনেট কী করে হলো? বাই ভোট কারা দিল? জনগণ, ইনডাইরেক্টলি সিলেকশন। বাট কিছু কিছু জায়গায় কয়েকজন ভারতের এই ল এর উপরে নয়, কিন্তু এক্সট্রিম পাওয়ার দেওয়া হয়েছে, যেমন প্রেসিডেন্টকে। কাকে?
আর্টিকেল নাম্বার 361 কি বললাম, আর্টিকেল নাম্বার কত 361। আর্টিকেল 361-এ কিছু এক্সট্রিম পাওয়ার দেওয়া হয়েছে প্রেসিডেন্টকে, যে প্রেসিডেন্ট নাম্বার 1 কোনো কোর্টের সামনে জবাবদাহি করার প্রয়োজন মনে করবে না। প্রেসিডেন্ট কোনো কোর্টের সামনে যাওয়ার তার কোনো প্রয়োজন নয়। বোঝা গেল আমি কি বললাম? তাহলে এক্সট্রিম পাওয়ার দেওয়া হলো কি না? কেউ তো লয়ের উপরে নয়, এক্সেপশনাল দেওয়া হয়েছে কাকে? প্রেসিডেন্টকে। প্রেসিডেন্ট যদি কোনো ভুলও করে, এক কথা করে না, তার এগেনস্টে কেস করা, মামলা করা যাবে না। কোনো ক্রিমিনাল প্রসিডিং প্রেসিডেন্টের এগেনস্টে নেওয়া যাবে না, ফাইলিংই হবে না, কোর্টে স্যুট ফাইলই হবে না প্রেসিডেন্ট এখানে কোনো ক্রিমিনাল এগেনস্ট। শুধু প্রেসিডেন্ট নয়, এখানটাতে শুধু প্রেসিডেন্ট নয়, প্রেসিডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ কে বলতে পারবে? প্রেসিডেন্ট কার হেড থাকে? ভারতের। আর স্টেটের হেড কে? চিফ মিনিস্টার না, গভর্নর। পিএম বললে ওখানে সিএম হইতো। বুঝতে পারছো আমি কি বললাম? প্রেসিডেন্টের সঙ্গে ট্যালি কার হবে? গভর্নর। ক্লিয়ার? প্রেসিডেন্ট এবং গভর্নর কোনো কোর্টে জবাবদাহি করবে না, নাম্বার 1। নাম্বার 2, কোনো ক্রিমিনাল কেস করা যাবে না। নাম্বার 3, তারা সিভিল কেস করা যাবে না। সিভিল কেস করা যাবে না, বাট 2 মান্থ নোটিশ লাগবে। তার মানে সিভিল কেস মানে এক কথায় বলে দিচ্ছি আমি, সিভিল ম্যাটার হলো জমি জমার ম্যাটার এবং ইন্স্যুরেন্সের ম্যাটার, পলিসি ম্যাটার, মানে ক্রিমিনাল নয় এক কথায়। সিভিল ম্যাটার যদি হয় 2 মাস আগে কি করতে হবে? নোটিশ পাঠাতে হবে, তারপরে গিয়ে তার এগেনস্টে স্যুট করা যাবে। আর ক্রিমিনালে নেওয়াই যাবে না। তো প্রেসিডেন্ট এক্সট্রিম পাওয়ার নিয়ে রাখলো। এছাড়াও নাম্বার 4-এ যদি আমরা যাই, এটা 1ই দিলাম আমি, যদি শুধুমাত্র প্রেসিডেন্ট এবং গভর্নরের গল্প হচ্ছে এখানে। নাম্বার 2-তে বললো যে কোনো ব্যক্তি যে প্রেস ডিপার্টমেন্টে কাজ করে, সত্য ঘটনা অবলম্বন করে কোনো নিউজ পেপারে রিপোর্ট ছাপলো, তাকে কোনো কোর্টে নেওয়া যাবে না। বুঝা গেল আমি কি বললাম? রেডিও হতে পারে, টেলিভিশন হতে পারে, নিউজ পেপার হতে পারে, বাট কন্ডিশন কি আছে এখানে? ট্রু ইভেন্ট, সত্যি ঘটনা যদি বলে তাকে কোনো কোর্টের সামনে নিয়ে যাওয়া যাবে না। নাম্বার 2 পয়েন্ট গেল। নাম্বার 3 পয়েন্ট বললো পার্লামেন্টে কোনো ব্যক্তি যদি কিছুও বলে থাকে, আমি এখানে ওয়ার্ড লিখলাম, মানে কিছুও বললো, তাকে কোর্টে নেওয়া যাবে না। কিছুও মানে কিছুও, এবং সে কোনো পার্টিকেই ভোট দেখ না কেন, নিজের পার্টি ছাড়া অন্য পার্টিকেও ভোট দেয়, ব্যালট পেপারে হয়, ব্যালট পেপারে ভাঁজ করে দেওয়া হয়, তাও তাকে কোর্টে নেওয়া যাবে না। অ্যান্ড নাম্বার 4-এ বললো নট অনলি ফর পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার অলসো, মানে রাজ্যের ক্ষেত্রেও। তারপরে আসবে হচ্ছে অ্যাম্বাসেডার। যারা আমরা যখন ভিসা লাগাই, বলা হয় না পাকিস্তানি অ্যাম্বাসেডারে গিয়ে ভিসা লাগানো হয়েছে, বা ইন্ডিয়ার অ্যাম্বাসেডারে গিয়ে। অ্যাম্বাসেডারের অর্থ হলো যারা ভিসার কাজ করে। সেই ক্ষেত্রে তারাও কোনো গুপ্তচর অন্য দেশ থেকে ভারতে আসছে, ভারতের গুপ্তচর অন্য দেশে গেছে, তাদের অ্যাগেনস্টেও কোনো কোর্টে যাওয়া যাবে না। ইউএনও এদের অ্যাগেনস্টেও কোর্টে যাওয়া যাবে না। এই 6টা পয়েন্ট রয়েছে আমাদের এখানে। এটা কোথায় রয়েছে? আর্টিকেল নাম্বার 15, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ লজ। আজকে আমরা এতটুকুই পড়লাম। কয়টা আর্টিকেল পড়লাম? 3টা। কি? আর্টিকেল নাম্বার 12 হচ্ছে হু ইজ স্টেট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার, पंचायत, म्यूनिसिपैलिटी एंड ONGC सेल एक्सेट्रा स्टैट्यूटरी बॉडी स्टेट। नंबर आर्टिकल 13 की बोललाम लॉज इनकन्सिस्टेंट उइथ और इज डेरोगेशन ऑफ फंडामेंटल राइट, जे ल फंडामेंटल राइटर अगेंस्टे तैरि होबे सेटा भয়েড एंड अलसो अमेंडमेंट यदि करे ताओ ओटा फंडामेंटल राइटर बेसिक स्ट्राक्चर के ध्वंस करते पारबे ना। एंड लास्ट आर्टिकल 15 राइट टू इक्वालिटीर मध्य इक्वालिटी बिफोर ल एंड इक्वल प्रोटेक्शन ऑफ लॉस, एक नेगेटिव कन्सेप्ट एक पजिटिव कन्सेप्ट बोझा गेल। मोटामुटी आमरा यदि कन्टिन्यू क्लासगुलो करी फान्डामेंटल राइट तार संगे स्टेट और यूनियन ए दुटो कवर करे नेब। आजकेर मतो एइटुकुई, ठीक है, अफ करे दाओ।